আসসালামু আলাইকুম। আজকে এমিলি ডিকিনসনের একটা ফেমাস কবিতা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলি আপনাদেরকে। এই কবিতাটা আসলে ডেথ এবং ইমর্টালিটি নিয়ে লেখা। সো দ্য মেইন মেসেজ বা এই কবিতাটার মূল বক্তব্য হচ্ছে ডেথকে আমরা আসলে যেভাবে এটার অনিশ্চয়তার কারণে বা মৃত্যুর পরে কী হবে এটা নিয়ে চিন্তা করতে করতে অনেক ভয় পাই। সো এমিলি ডিকিনসন মনে করতেছে আসলে ডেথটাকে এভাবে ভয় না পাইলেও চলে। তিনি ডেথটাকে অন্যভাবে গ্রহণ করছেন আর কি। সো চলেন লাইন বাই লাইন অ্যানালাইসিস করার চেষ্টা করি। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, হি কাইন্ডলি স্টপড ফর মি। দেখেন এই দুটা লাইন খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রথম লাইন বলতেছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, যেহেতু আমি মৃত্যুর জন্য একটু দেখা করতে যাইতে পারি নাই, মানে ডেথের সাথে দেখা করতে যাইতে পারি নাই, সে দয়া দেখায়ে, সে ভদ্রতা দেখায়ে আমার সাথে দেখা করতে আসছে। তো প্রথম লাইনটা আসলে অনেকটা আমাদের কর্মব্যস্ততার কথা, আমাদের জীবনের কথা মনে করায় দেয় যে আমরা জীবনে এত ব্যস্ত থাকি যে মৃত্যু যে আসছে, মৃত্যু যে বরণ করতে হবে সেটা আমরা ভুলে যাই। সো এই লাইন দ্বারা আসলে এটাই বোঝাচ্ছে। দ্য ক্যারেজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলস অ্যান্ড ইমর্টালিটি। সো সে যখন আসছে, মৃত্যু যখন আসছে এমিলি ডিকিনসনকে নিতে বা রাইটারকে নিতে, তিনি কী করলেন? তিনি হচ্ছে গাড়িতে উঠে গেলেন। ক্যারেজ মানে একটা ঘোড়ার গাড়ি। সো উনি গাড়িতে উঠে গেলেন এবং এখানে কে কে ছিল? জাস্ট আওয়ার সেলস। ডেথ এবং দ্য রাইটার বা দ্য স্পিকার, আরেকজন ছিল, সে হচ্ছে ইমমর্টালিটি। সো ইমমর্টালিটির ব্যাপারটা আমি একটু পরে আসতেছি। উই স্লোলি ড্রোভ, হি নিউ নো হেস্ট। মানে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, ডেথের আসলে খুব একটা তাড়া ছিল না। তো এখানে আসলে ডেথকে পার্সনিফাই করা হয়েছে বা ডেথকে একটা পার্সন হিসেবে গণ্য করা হয়েছে। অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে মাই লেভার অ্যান্ড মাই লেজার টু ফর হিজ সিভিলিটি। সো যেহেতু সে ভদ্রতা দেখাই আমার সাথে দেখা করতে আসছে, তো আমার তো কিছু একটা করা উচিত সৌজন্যতামূলক। সো আমি কী করছি? ফর হিজ সিভিলিটি মানে সৌজন্য দেখাই, তার ভদ্রতার তার খাতিরে আমি কী করলাম? আমি আমার সমস্ত কাজ ফেলে রাখলাম, আমার অবসর সময়ে যেগুলো করি ওগুলোও ফেলে রাখলাম। মানে মেইন কথা হচ্ছে এখানে কবি বুঝাইতে যাচ্ছেন ডেথ যেহেতু দেখা করতে চলে আসছে, তাইলে ওর আর কী করার আছে? সে মারাই গেছে। সো মারা গেলে একটা মানুষ আসলে কি দুনিয়াবি কাজ কিছু করতে পারে কি পারে না আপনারাই তো জানেন। সো কবি মানুষ একটু সুন্দরভাবে বুঝাই দিল আর কি। উই পাস্ট দ্য স্কুল ওয়ার চিলড্রেন স্ট্রোভ অ্যাট রিসেস ইন দ্য রিং। সো রিসেস মানে বিরতি। তো যখন যাত্রাপথে কবি দেখতে পেল একটা স্কুল যেখানে বাচ্চারা খেলতেছে বিরতির সময় যখন রিংটা বাজছে। উই পাস দ্য ফিল্ডস অফ গেজিং গ্রিন, উই পাস দ্য সেটিং সান। বলে যে আমরা যাওয়ার পরে দেখলাম, কিছু দূর যাওয়ার পরে স্কুলের পরে দেখলাম গেজিং গ্রিন, মানে কিছু মাথা উঁচু করে দাঁড়ায় থাকা, মনে হচ্ছে ওনাদের দিকে তাকাইছিল এরকম কিছু শস্য। উই পাস্ট দ্য সেটিং সান, তারপরে কী করলাম? আমরা যাইতে যাইতে ওই যে সূর্য অস্ত যাচ্ছিলো এরকম যে সূর্যটাকে আমরা ক্রস করে গেলাম, পাস করলাম। সো এই জায়গায় উই পাস্ট দ্য সেটিং সান, এরপরে আসলে কবিতার টোনটা শিফট হয়ে যায়। আগে ছিল একটু জলি, একটু খুশির, আরে মৃত্যু মৃত্যু কিছু না, একটা মেহমান আসছে মতো। তো পরেরটা আসলে টোনটা একটু চেঞ্জ হয়ে ডার্ক হয়ে যাবে। অর রেদার হি পাস্ট আস। আচ্ছা, কবি বলতেছে হয় আমরা আমরা তো সূর্যকে পাস করলাম, বলে যে অথবা হয়তো সে আমাদেরকে পাস করছে, কোনো একটা হবে। দ্য ডিউজ ড্রিউ কুইভারিং অ্যান্ড চিল। তিনি হঠাৎ বুঝতে পারলেন যে এই যে শীত পড়তেছে, আসলে তিনি কাঁপতেছেন। তো এই লাইনটাতে আসলে তার রিয়েলাইজেশনটা হয়েছে। এতক্ষণ তিনি খুব ঘোরের মধ্যে ছিলেন, তার কোনো খবর নাই দুনিয়া বা তার কোনো খবরই নাই। কিন্তু হঠাৎ করে যখন সানটা সেট হইলো তখন তার খবর হচ্ছে, রিয়েলাইজেশন হচ্ছে। সো সানসেটিং এখানে আসলে তার পৃথিবীর জীবনের যে শেষ, এটাকে বোঝাচ্ছে, এটাকে রেফার করতেছে। সো এরপর তিনি দেখতে পেলেন অনেক ঠান্ডা লাগতেছে। ফর অনলি গো সামার মাই গাউন মাই টিপেট অনলি টু। মানে এখানে গাউন, টিপেট, টুল, গো সামার এগুলো সব এক একটা কাপড়ের নাম, পাতলা কাপড়, যেমন নাইট গাউন পরে না, নাইট গাউনের মতো। তো তিনি স্পিকার বুঝতে পারলেন এতক্ষণ পরে তিনি এটা জাস্ট নাইট গাউন পরে আসছেন, খুব একটা ভারী কাপড় পরেন নাই। উই পজড বিফোর এ হাউস দ্যাট সিমড এ সোয়েলিং অফ দ্য গ্রাউন্ড। আমরা একটা বাড়ির সামনে দাঁড়ালাম যেটাতে দেখতে মনে হয়েছে আসলে কি সোয়েলিং অফ দ্য গ্রাউন্ড, মাটি একটু ফুলে গেছে, তার মানে হচ্ছে কবর। উনি একটা কবরের সামনে দাঁড়াইছে। দ্য রুফ ওয়াজ স্কারলি ভিজিবল।
দ্য রুফ ওয়াজ স্কার্সলি ভিজিবল, মানে রুফটা দেখাই যাচ্ছিল না। দ্য কর্নিস ইন দ্য গ্রাউন্ড, কর্নিসটা হচ্ছে মাটির ভিতরে, তার মানে কবরের একটা দৃশ্যমান ভিজুয়াল ব্যাখ্যা দিচ্ছে। সিন্স দেন ইট ইজ সেঞ্চুরিজ অ্যান্ড ইয়েট, এরপর থেকে এটা আসলে অনেক বছর কেটে গেছে। সেঞ্চুরিজ ফিলস শর্টার দেন দ্য ডে, কয়েকশো বছর কেটে গেলেও কবির মনে হচ্ছে একদিনের চেয়ে কম হয়েছে। তো এগুলো হচ্ছে মারা যাওয়ার পরে রিয়েলাইজেশন, কবরের উনি চলে গেছে এরপরে কি চিন্তা করতেছে, এই ধরনের একটা আমাদেরকে দৃশ্য প্রেজেন্ট করতেছে আর কি। আই ফার্স্ট সারমাইজ দ্য হোর্সেস হেডস ওয়ার টুয়ার্ড ইটার্নিটি, তো যখন 100 বছর আগের কথা চিন্তা করলো, ওই যে ঘোড়ার কথা মনে পড়তেছে, তখন খেয়াল করে দেখতেছে আসলে ঘোড়া, যে ঘোড়ার ক্যারেজে যে গাড়িতে করে আসতেছিল, ওই ঘোড়ার মুখটা ছিল আসলে ইটার্নিটির দিকে। সো ইটার্নিটি মানে হচ্ছে মহাকাল, যে কালের কোনো শেষ নেই। তার মানে কবি এখানে আফটার লাইফের কথা নির্দেশ করতেছে। আফটার লাইফ মানে হচ্ছে আপনার মৃত্যু পরবর্তী জীবন, যেটার কোনো শেষ নাই। ইসলাম ধর্মের বিশ্বাসীরা এটা বিশ্বাস করে, খ্রিস্টান ধর্মের বিশ্বাসীরাও এটা বিশ্বাস করে। সো কবি এখানে আফটার লাইফের যে এটার্নিটি, যে এটা যে অসীম, এটাকে বর্ণনা করতেছে। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মিস করে আসছি, সেটা হচ্ছে উই পাস দ্য স্কুল হোয়ার চিলড্রেন স্ট্রোভ, এই যে এখানে স্কুলের দৃশ্য, তারপর হচ্ছে গেজিং গ্রেইনের দৃশ্য, এগুলো আসলে কবির একটা ফ্ল্যাশব্যাকে চলে গেছিলো যাত্রাপথে, যখন মৃত্যুর সাথে যাচ্ছে তখন উনি একটা ফ্ল্যাশব্যাকে চলে গেছিলেন, এবং ফ্ল্যাশব্যাকে তিনি তার জীবনটাকে, তার শৈশব, তার যৌবন, গেজিং গ্রেইন মানে হচ্ছে আপনার শস্যগুলা বা গোল্ডেন কালারের শস্য, যখন জীবনের গোল্ডেন টাইমকে রিপ্রেজেন্ট করতেছে, তো উনি ফ্ল্যাশব্যাকে চলে এইসব দেখতেছিলেন আর কি। সো মেইন কথা হচ্ছে এই কবিতাটার মেইন উদ্দেশ্যটা কি, এই কবিতাটার মেইন উদ্দেশ্য উনি আসলে কবিতাটাকে মৃত্যুকে আমাদের কাছে সহজ করে দিতে চাইছেন, আবার যে মৃত্যুর যে বাস্তবতার ডার্ক সাইড, ওটাও আপনাদেরকে দেখাইছে বা আমাদেরকে দেখাইছে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে কোনো একদিন ইনশাল্লাহ।